তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি ড্রাইভিং লেসনের বিষয় নয়। আজকে আমি বলবো টাটা টিয়াগো BS4 এবং BS6 রেভোট্রন ইঞ্জিনের কিছু মেন তফাৎ। আমরা এখন নতুন গাড়ি যেগুলো কিনি সেগুলোতে BS6 রেভোট্রন ইঞ্জিন আছে, যেমন পাঞ্চে আছে, আল্টোজে আছে, টাটা টিয়াগোতে আছে। এটা ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন। কিন্তু নেক্সনে এবং অ্যাল্ট্রোজ আইটারবোতে টার্বো চার্জার সহ রেভোট্রন ইঞ্জিন আছে। তো এখন আমরা অনেকে দেখেছি যে নতুন এই রেভোট্রন ইঞ্জিন যেটা আছে সেটা অনেক স্মুথ, অনেক লেস নয়েজি এবং বেশ ভালো করে টিউন করা, এবং সেই সঙ্গে আমাদের সবথেকে বেশি যেটা অ্যাট্রাক্ট করে এই নতুন গাড়িগুলোর ইঞ্জিন খুব রিফাইন্ড। মানে যখন আমরা প্যাডেলগুলো প্রেস করি তখন আমাদের একদম খুব বাটা স্মুথ লাগে, ক্লাচটা খুব লাইট, অ্যাক্সেলারেটার, ব্রেক এগুলো বেশ সুন্দর করেছে। সেই তুলনায় আমরা যদি BS4 গাড়িগুলোর দিকে দেখি, যেটা আমি এখন চালাচ্ছি, আমি তাও বলবো আমি একটু ফেসলিফট BS4 গাড়ি চালাচ্ছি। কারণ BS4 প্রথম যখন বেরিয়েছিল তখন XZ প্লাস মডেলটা ছিল না। 2018-তে XZ প্লাস মডেলটা বেরোয়। তো এটাই কিছু ইঞ্জিন টিউনিং ইন্ট্রোডিউস করেছিল টাটা মোটরস ইন কম্প্যারিজন টু ফার্স্ট জেনারেশন BS4 মডেল। তো এই ইঞ্জিনটা বা এই গাড়িটা একটু ক্রুড, এটা একটু নয়েজ আসবে এবং অনেক সময় মনে হবে যে নতুন যে গাড়িগুলো সেই গাড়িগুলোর তুলনায় একটু কম স্মুথ, একটু ক্রুড, একটু র। কিন্তু আমি কয়েকটা জিনিস তোমাদের বলবো, সেই জিনিসগুলো শুনলে বুঝতে পারবে যে নতুন যে BS6 গাড়িগুলো আছে রেভোট্রন ইঞ্জিন নিয়ে, সেইগুলোর তুলনায় কিন্তু এই গাড়িটা কয়েকটা জায়গায় আউট পারফর্ম করে। যেমন একটা জিনিস বলে রাখি, প্রথমে যখন টাটা টিয়াগো বেরিয়েছিল তখন গিয়ার লিভারের ভাইব্রেশন নিয়ে অনেকেই কথা তুলেছিল। যেমন এই গিয়ার লিভারে এরকম করে হাত রাখলে একটা ভাইব্রেশন বোঝা যায়। তারপরে অনেকে বলতো গিয়ার লিভার নচি। এবার টাটার গিয়ার লিভারটা অতটাও রিফাইন না, এটা আমিও এগ্রি করি, তবে একদম যে বাজে বলা যায় সেটাও না। BS6-এ টাটা মোটরস গিয়ার নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিল। মেনলি ওরা গিয়ার শিফটিং এক্সপিরিয়েন্সটাকে স্মুথ করার চেষ্টা করেছিল এবং তার জন্য যে শিফটার কেবল আছে সেগুলোর একটু অ্যাসেম্বলিতে চেঞ্জ ওরা করেছিল। কিন্তু BS6 টাটা টিয়াগোতে আমি অনেক জায়গায় শুনেছি এরকম কমপ্লেন, এবং অনেকে দেখেছি, আমার বাবারও BS6 টাটা টিয়াগো আছে, যে BS6-এ অনেক গাড়িতে কিন্তু গিয়ার শিফটিংটা খুব নচি। অনেক সময় গিয়ার প্রপারলি স্লটিং হয় না এবং দরকারের সময় স্লটিং হতে গিয়ে গিয়ারটা আটকায়। তো এই জিনিসটা টাটা মোটরসও অ্যাড্রেস করেছে, এবং তারা যখন কেউ কমপ্লেন রেজ করেছে তারা গিয়ার শিফটারের কেবলগুলো নিয়ে কাজ করেছে এবং অন্যান্য জায়গায় টিউনিং করে গাড়িটাকে ঠিক করে কাস্টমারকে রিটার্ন দিয়েছে। কিন্তু স্টিল আমি বলবো এটা একটা দিক যেখানে কিন্তু BS4 BS6-এর তুলনায় অনেকটা এগিয়ে আছে। এবার আসা যাক দ্বিতীয় পয়েন্টে। অনেকে আমি অভিযোগ করতে শুনেছি এবং আমি নিজেও দেখেছি, তুমি যখন BS6 গাড়িতে খুব স্পিডে চালানোর পরে হঠাৎ করে যদি তোমাকে গাড়িটা স্লো করতে হয়, খুব স্পিডে বলতে হয়তো 50-60 স্পিড থেকে তোমাকে গাড়িটা স্লো করতে হলো, তখন হয়তো তুমি গিয়ারটাকে সেকেন্ডে নিয়ে এলে এবং তারপরে হঠাৎ করে তুমি অ্যাক্সিলারেট করার চেষ্টা করলে, দেখবে তুমি প্রপার রেসপন্স পেলে না। তো এটাকে অনেকে সেকেন্ড গিয়ারে ইঞ্জিন লাগিং বলে। তো আমি নিজেও লক্ষ্য করে দেখেছি যে এরকম কিন্তু সত্যি করে BS6 গাড়িটাতে হয়, বিশেষ কিছু ক্ষেত্র বিশেষে হয়। এবং অনেকে এটাকে স্পার্ক প্লাগের প্রবলেম বলে থাকে, অনেকে বলে থাকে ফুয়েল পাম্পের প্রবলেম। কিন্তু এক্স্যাক্টলি আমার যা মনে হয় ওরা ইঞ্জিনটাকে টিউনিং করেছে এমনভাবে, সেই কারণে অনেক সময় এই ধরনের সমস্যাটা হয়। তো এটা স্পার্ক প্লাগ বা ফুয়েল পাম্পের সমস্যা হয়তো নয়, হতে পারে ড্রাইভিংটাকে কিছুটা অ্যাডাপ্ট করতে হবে গাড়ির ইঞ্জিনের হিসেবে, তবে হয়তো দেখা যাবে যে প্রবলেমটা আসছে না। এখানে প্রচুর ভিড় আছে, ভিড়টা একটু আমি বেরিয়ে যাই।
রাস্তা জুড়ে গাড়িটা চলছে ভাই। তো সেকেন্ড গিয়ারের লাগিংয়ের ব্যাপারটা আমার মনে হয় কিছুটা ড্রাইভিং হ্যাবিটের উপর নির্ভর করছে। হয়তো এমন হয় যে সেকেন্ড গিয়ারে দিলে গাড়ির আরপিএমটা খুব ড্রপ করে যায় এবং সেই সময় অনেকে বুঝতে পারে না, রেসটা অনেক সময় কম করে, যেই জন্য হয়তো মনে হয় ইঞ্জিনটা লাগ করলো। কিন্তু বন্ধুরা, এই যে BS4 গাড়িতে কোনো গিয়ারে আমি কিন্তু ওই জিনিসটা পাইনি যে আমি ডাউন শিফট করলাম অথচ আমার মনে হলো গাড়ি প্রপারলি পাওয়ার পেল না। এই গাড়িটা আমার 25,000 কিলোমিটারও বেশি চলেছে, 25,000 জাস্ট ক্রস করেছে কিছুদিন আগে। আমি এখনও সেই পুরনো স্পার্ক প্লাগই ইউজ করছি, আর এখনও আমার বলতে গেলে বিশেষ কিছু চেঞ্জই হয়নি। যেমন প্রত্যেক বছরে রেগুলার সার্ভিস আসে, আমি টাইম টু টাইম সার্ভিসটা করিয়ে নিই। লাস্ট ইয়ারে আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করেছিলাম, কারণ আমি যখন বাড়ি যাই তখন সে গ্রামের রাস্তায় প্রচণ্ড ধুলো থাকে। সেই ধুলোর জন্য এয়ার ফিল্টারটা একটু ডাস্টি হয়ে গিয়েছিল, যার জন্য আমাকে 2 বছরের মাথায় এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয়েছিল। না করলেও হতো, আমি করিয়ে নিয়েছি। এবার থার্ড পয়েন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং পয়েন্টের কথাটা বলি বন্ধুরা। থার্ড পয়েন্ট হচ্ছে রেভ ম্যাচিং। তোমরা লক্ষ্য করে দেখবে যে আমি সমস্ত ভিডিওতেই রেভ ম্যাচিং নিয়ে কম বেশি কথা বলে থাকি। রেভ ম্যাচিংটা খুব ইম্পর্ট্যান্ট। যখন তুমি ম্যানুয়াল গাড়ি চালাবে তখন তোমাকে কিন্তু ডাউনশিফট করার সময় এবং ডাউনশিফট করে তুমি যদি গাড়িটাকে খুব স্পিডে এগিয়ে নিয়ে যেতে চাও তখন তোমাকে রেভ ম্যাচিং করতে হবে। রেভ ম্যাচিং মানে হচ্ছে, এই ধরো আমি 5th গিয়ারে আছি, এবার আমি 4th গিয়ারে করবো, দেখাচ্ছি। দেখো, আমি থ্রটল ব্লিপ করলাম, তারপরে আমি 4th গিয়ারে নামালাম। এবার ধরো 3rd গিয়ারে করবো, দেখো থ্রটল ব্লিপ করলাম, দিয়ে আমি 3rd গিয়ারে নামালাম। ক্লাচটাকে প্রেস করে আমি থ্রটল ব্লিপ করছি, তারপরে গিয়ার শিফট করছি। এরপরে কি হচ্ছে, ক্লাচ প্রেস করার ফলে আরপিএমটা যখন ড্রপ করে যাচ্ছে, থ্রটল ব্লিপ করার পর আমি সেই ড্রপ করা আরপিএমটাকে আবার উপরে তুলে নিচ্ছি। এইভাবে ডাউন শিফট করলে দেখো একদম কুইকলি আমি ওভারটেকিংগুলো করতে পারছি। এবার BS6 গাড়িগুলোতে কি হয়, সেই গাড়িগুলোতে আমি লক্ষ্য করে দেখেছি যে কন্ট্রোল খুবই স্মুথ, কিন্তু মনে করো আমি এরকম ক্লাচ প্রেস করে থ্রটল ব্লিপ করলাম, ইঞ্জিনের আরপিএমটা কিন্তু বাড়লো না। তো হতে পারে এটা একটা অভ্যাসের ব্যাপার, কিন্তু আমি যেভাবে এইখানে থ্রটল ব্লিপ করি, এই গাড়িটা থ্রটল ব্লিপ করি, সেইভাবে ওই গাড়িটা থ্রটল ব্লিপ করলে কিন্তু আমার সেরকম রেসপন্স আমি পাই না। এটা আমি শুধুমাত্র টিয়াগো বলে নয়, এটা আমি অ্যাল্ট্রোজ এবং পাঞ্চেও দেখেছি। ওখানে আমাকে থ্রটল ব্লিপিংটা একবারের জায়গায় 2বার কি 3বার করতে হয়, তবেই আরপিএমটা প্রপারলি গেন করে। এই যেমন এখানে দেখো আমি থ্রটল ব্লিপ করলাম, খুব তাড়াতাড়ি আমার স্পিডটা কিন্তু গেন করলো। তো এই জিনিসটা আমার এই BS4-এ সবথেকে ভালো লাগে। ইঞ্জিন রেসপন্স খুব সুন্দর, যদিও একটু ক্রুড, একটু র, কিন্তু তবু আমি বলবো ইঞ্জিন রেসপন্সের দিক থেকে দেখতে গেলে একদম প্রপার রেসপন্স আমি ইঞ্জিনটা থেকে পাই। তো বন্ধুরা, এই 3টে পয়েন্ট আমি BS6 এবং BS4 গাড়ি তুলনা করে দেখেছি। BS4 গাড়ি কিন্তু এখনও এই 3টে পয়েন্টে এগিয়ে, এবং সেই কারণে আমি এখনও স্টিল BS4 রেভোট্রন গাড়িটাকে প্রিফার করি। এখন টিয়াগোতে বিশেষ করে লক্ষ্য করে দেখবে যে BS6 আর BS4-এর মধ্যে খুব একটা তফাৎ নেই, মানে বডি স্ট্রাকচার সেম রেখেছে, ফিচার্সও সেম আছে। কিছু কসমেটিক চেঞ্জ হয়েছে, যেমন ডিজিটাল স্পিডও এসছে, এইখানে আর্মরেস্টটা একটু চেঞ্জ হয়েছে, আরও কিছু কসমেটিক চেঞ্জ হয়েছে। আদার দ্যান দ্যাট সামনে একটু লুকটা চেঞ্জ করেছে, বাম্পার, হেডলাইট এগুলো চেঞ্জ করেছে, পিছনে বাম্পারটা চেঞ্জ করেছে। তাছাড়া মোরাললে সব জিনিসই মোটামুটি এক আছে, বডি সেল, বডি স্ট্রাকচার এক আছে। BS6 একটু হালকা হয়েছে, লোয়ার গিয়ারে একটু বেশি রেসপন্সিভ হয়েছে, এটাও BS6-এর একটু ভালো দিক আমি বলবো। এবং এনক্যাপ সেফটি রেটিংও ক্র্যাশ টেস্ট করিয়ে BS6-এ তোমার 4 স্টার সেফটি রেটিং এসছে। তো বন্ধুরা, এই বলে আমি আমার ভিডিওটা কনক্লুড করব। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর গাড়ি চালানোর সময় সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালাবে, সিট বেল্ট পরবে, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে লাইক শেয়ার করতে একদম ভুলবে না।